হুঁশ ফিরল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের। অবশেষে একাধিক নির্দেশিকা জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ। চুক্তিভিত্তিক ও প্রত্যেক বেসরকারি কর্মীকে পরতে হবে নির্দিষ্ট পোশাক, ডিউটি চলাকালীন গলায় ঝুলিয়ে রাখতে হবে পরিচয়পত্র। আর কি নির্দেশিকা জারি করলো হাসপাতাল কর্তৃপক্ষ আমরা অবশ্যই আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। যেরকম জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সরকারি স্বাস্থ্য কর্মীদেরও পরতে হবে নির্দিষ্ট পোশাক, গলায় থাকবে আই কার্ড, এরকমই নির্দেশিকা জারি করেছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদেরকে জানাবে। ঝিলম, আরজিকর কর্তৃপক্ষের তরফ থেকে যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে প্রথম ইয়েতে বলা হয়েছে যে যে সমস্ত পিপিপি মডেলের প্রকল্প রয়েছে যেখানে বেসরকারি সংস্থার কর্মীরা আরজিকরে নিযুক্ত আছেন, কাজ করেন, তাদের যে ইউনিফর্ম সেটা বাধ্যতামূলক করতে হবে, আই কার্ড ঝোলানো থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে সমস্ত স্বাস্থ্য দপ্তরে যারা কর্মী রয়েছেন তাদেরকেও তাদের নিজ নিজ যে বিভাগ, যে ডিপার্টমেন্ট, তাদের যে ইউনিফর্ম যদি থেকে থাকে সেই ইউনিফর্ম পরতে হবে, আই কার্ড ঝুলিয়ে রাখতে হবে। এবং তৃতীয় নির্দেশ যেটা হচ্ছে যে সিকিউরিটি এজেন্সি যে প্রাইভেট কোম্পানি ছিল তাদেরকে শোকজ করা হয়েছে, সোমবার তাদের কর্তাদের ডেকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। বেশ, ধন্যবাদ ঝিলম। আরজিকর কাণ্ডে উঠে আসছে একের পর এক প্রশ্ন। আরজিকরের চিকিৎসককে খুন করে ধর্ষণের অনুমান করছে পুলিশ। মহিলা চিকিৎসককে খুন কি পূর্ব পরিকল্পিত? এরকম বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, তা জানতে সরাসরি কথা বলবো নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজর্ষি, দেখো, তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রথম 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে এবং তদন্তকারী কলকাতা পুলিশ বলছে যে তারা গোটা ঘটনাটার কিনারা করতে পেরেছেন। অবশ্যই একজন ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ যথেষ্টই পাওয়া গিয়েছে বলে লালবাজার দাবি করছে এবং সেই মতন তাকে গতকাল কোর্টে প্রোডাকশন করা হয়েছিল। 14 দিন পুলিশ হেফাজত পাওয়া গিয়েছে। কিন্তু এর পরেও অনেকগুলো প্রশ্ন ভিড় করে আসছে সামনে। সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এই সঞ্জয় রায়ের অবাধ গতিবিধি, এর প্রভাব, এর উদ্ধত মনোভাব, এই বিভিন্ন বিষয় নিয়ে সে গত 5 বছর ধরে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করছে এবং তার কিভাবে এই এত অবাধ যাতায়াত, অবাধ গতিবিধি ও উদ্ধত্ত এবং তার বিভিন্ন জায়গায় গিয়ে গণ্ডগোল করা সেইগুলো সম্ভব হয়েছে এবং কারোর নজরে পড়েনি বা নজরে পড়লেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশের একটি ওয়েলফেয়ার সংগঠনের তরফে কলকাতা পুলিশের বিভিন্ন পরিবারের রোগীদের দেখভাল করা, সেটার জন্য মেডিকেল কলেজ কিংবা এনআরএস কিংবা আরজিকর বিভিন্ন হাসপাতালে তার যাতায়াত ছিল। কলকাতা পুলিশের লোগো দেওয়া, কলকাতা পুলিশ লেখা মোটর বাইক সে সর্বক্ষণ ব্যবহার করত। পাড়ায় দেখা গেছে, বিভিন্ন কর্মস্থলে দেখা গেছে, সর্বত্র সে এই মোটর বাইক নিয়ে পুলিশ পরিচয় দিয়ে ব্যবহার করত। কলকাতা পুলিশের ব্যাটালিয়নে থাকতো। এই যে জিনিসগুলো, এইগুলো কিভাবে দিনের পর দিন ঘটে গিয়েছে এবং পরবর্তীতে যে ঘটনাটা যে ক্রমান্বয়ে ঘটেছে এবং যেটা পুলিশ বলছে তাতে করে আরও একটা সন্দেহ এবং প্রশ্ন সামনে আসছে যে শুক্রবার ভোর রাতে এই ঘটনা যখন সে ঘটায়, এই অপরাধ সংগঠিত করে, তাহলে ভোর রাতে যখন হাসপাতাল চত্বর প্রায় জনশূন্য তখন কিভাবে সকলের নজর এড়িয়ে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় পৌঁছে গেল সঞ্জয় এবং নির্দিষ্টভাবে সেমিনার হলে পৌঁছলো এবং ঘুমে আচ্ছন্ন মহিলা চিকিৎসকের ওপরে হামলা করে তাকে খুন করে ধর্ষণ করে নির্বিঘ্নে চলে গেল। এইটা কিভাবে সম্ভব হলো? তাহলে কি আগে থেকে টার্গেট করেছিল এই মহিলা চিকিৎসককে সঞ্জয়? তাহলে কি সে জানতো যে মহিলা চিকিৎসক অনকল ডিউটিতে নাইটে রয়েছেন, তিনি সেখানে বিশ্রাম নেন, কোথায় নেন, এইগুলো কি সে জানতো? না হলে নির্দিষ্টভাবে একজন ব্যক্তি সে এই মনোভাব নিয়ে, অপরাধ গঠন করার মনোভাব নিয়ে কিভাবে একটা হাসপাতালের 4 তলায় পৌঁছে গেল অত গভীর রাতে বা ভোর রাতে? এইটা কিন্তু একটা সন্দেহের উদ্রেক করছে। এই প্রশ্নগুলোর এখনো পর্যন্ত